আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো। জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করছে। তার মানে আমরা গ্রামে দেখি না যে রান্না বাড়ার কাজে কি হয়, পুকুরের পানি ব্যবহার করা হয়। এখন পুকুরের পানি উনার ঘোলা হয়ে গেছে, কিন্তু উনি একটা বিশেষ প্রক্রিয়ায় ওইটাকে পরিষ্কার করে, মানে রান্না করার জন্য তো অবশ্যই পরিষ্কার করা লাগবে, তাহলে ওইরকম করে পরিষ্কার উপযোগী করে ফেলছে। বিশেষ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের বুঝতে হবে যে কোন প্রক্রিয়ায় পুকুরের পানি পরিষ্কার করা যায়। এরপরে অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ঔষধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার করেন। তার মানে রতন সাহেবের হচ্ছে কারখানা আছে, যেখানে উনি ওই যে আমরা মিনারেল ওয়াটার পাই না, যে বোতলজাত যে পানিগুলো পাই, তাহলে বোতলজাতকরণ পানির একটা কারখানা আছে আর ঔষধ তৈরির একটা কারখানা আছে। তাহলে পানি পরিষ্কার করার জন্য তোমার উভয় ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পদ্ধতি অনুসরণ করা লাগবে। কারণ ঔষধ তৈরির জন্য তোমার যেই পানি, যেরকম পানি লাগবে, মানে অনেক বেশি পরিষ্কার পানি লাগবে, কোনো রোগ জীবাণু থাকা যাবে না। আর বোতলজাতকরণের ক্ষেত্রে সেক্ষেত্রেও তোমার পরিষ্কার পানিই লাগবে, কিন্তু পদ্ধতি আমরা দুইটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে দুইটা ঘটনা এখানে ঘটলো, একটা হচ্ছে জমিলা খাতুনের, আরেকজন হচ্ছে রতন সাহেবের ঘটনা। তাহলে উদ্দীপকটুকু বুঝতে পারার পরে আসো, ক নাম্বার কি বলছে, পানির স্ফুটনাঙ্ক কাকে বলে। স্ফুটনাঙ্ক, পানি ফুটতে শুরু করে না, ওই সংখ্যাটা কোন মানে এক পানি তুমি তাপ দিতে থাকলে ওটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এখন এটাকে সুন্দর করে যদি বলতে যাই, একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে এবং নির্দিষ্ট তাপে পানি ফুটতে শুরু করে বা পানি বাষ্পে পরিণত হইতে শুরু করে। পানি ফুটতে তো আমরা সবাই দেখছি, ওই যে আমরা যখন ভাত রান্না করতে গেলে পানি ফুটাই, অথবা হচ্ছে পানি যারা হচ্ছে ফুটায় খায় তারা হচ্ছে দেখতে পারো যে একটা পানিকে যখন তুমি পাত্রে বসে চুলার উপর দিলা, একটা নির্দিষ্ট সময় পরে ওই পানিটা কি করবে, ফুটতে শুরু করবে, অনেক বেশি মানে বুদবুদ করবে এবং ওখান থেকে বাষ্প বের হওয়া শুরু হবে। তাহলে এই যে বাষ্পে পরিণত হচ্ছে বা ফুটতেছে, এই যে তাপমাত্রাটা, যেই তাপমাত্রায় এবং যেই বায়ুমণ্ডলীয় চাপে, ওই অবস্থাটাকে আমরা কি বলবো, পানির স্ফুটনাঙ্ক বলবো। কি বলছে দেখো তো, নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হইতে শুরু করে, ওটাকে আমরা বলবো হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এরপরে দেখো, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য জলজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি পানির ভিতরে প্রাণীও থাকে, উদ্ভিদও থাকে। এখন প্রাণী বলতে তো মাছেরা আছে, মাছ ছাড়াও ছোট ছোট অনেক পোকামাকড় থাকে, তারপর হচ্ছে তোমার জু প্লাঙ্কটন থাকে। প্লাঙ্কটন বলতে আমরা ছোট্ট অণুজীবগুলারে বুঝি, যেগুলো হয়তো তুমি খালি চোখে অনেক সময় নাও দেখতে পারো। তাহলে এই যে অণুজীবগুলা বা প্লাঙ্কটনগুলা, জু প্লাঙ্কটন থাকে, ফাইটোপ্লাঙ্কটনও থাকে। তাহলে এই যে জীবগুলা পানির ভিতরে থাকতেছে, ওদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রা দরকার। অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডায় কিন্তু ওই জীবগুলা বেঁচে থাকতে পারবে না, তাহলে নির্দিষ্ট একটা তাপমাত্রা। তারপরে ধরো পানির পিএইচ মানটাও নির্দিষ্ট থাকতে হবে, কারণ পিএইচ হচ্ছে তোমার অ্যাসিড আর ক্ষারের একটা মানে মান আমরা নির্ণয় করতে পারি। এখন পানি যদি অনেক বেশি অ্যাসিডিও হয় তখন তো অণুজীবগুলোর সমস্যা, আবার অনেক বেশি যদি ক্ষারীয় হয় তখনও সমস্যা। তাহলে কি করতে হবে, পিএইচ মান একটা লেভেলের ভিতর থাকতে হবে, ওই পিএইচ মান নিয়ন্ত্রণে রাখা। এবং তোমার জলজ প্রাণীদের যে খাদ্যের যোগান দেওয়া, খাদ্যের যোগান কে দেয়, প্রাণীরা কাদেরকে খায় বলো তো, উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার প্রাণীদের বেঁচে থাকার জন্য কি লাগে বলো তো, অক্সিজেন লাগে। তাহলে এই যে অক্সিজেন, খাদ্য, পিএইচ এর মান, তাপমাত্রা সব কিছু সুন্দর মতো থাকলেই তো তোমার মানে বাস করার জন্য ওই পানিটা বা ওই জলাশয়টা একদম পারফেক্ট আমরা তখন বলতে পারবো। তাহলে এই যে জলজ প্রাণী, ওদের বেঁচে থাকার জন্য যা যা লাগতেছে সব কিছু এই জলজ উদ্ভিদ কিন্তু ওদেরকে দিচ্ছে। জলজ উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে, ওরা কিন্তু অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, আবার পিএইচ এর মান নিয়ন্ত্রণে রাখতেছে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু এনভায়রনমেন্টকে শীতল রাখে, তাহলে একটা সুন্দর তাপমাত্রা বজায় রাখতেছে। কি কি বলছে দেখো তো, এই যে পানির পিএইচ মান, পানির তাপমাত্রা, পানির পুষ্টি উপাদান, তারপর হচ্ছে তোমার এই যে অক্সিজেনের সাপ্লাই, খাদ্যের সাপ্লাই, এই সবগুলা কাজ কে করতেছে, পানিতে থাকা উদ্ভিদগুলা করতেছে। ওই উদ্ভিদগুলাই ওই পানিতে থাকা প্রাণীগুলাকে এই সব কিছুর যোগান দিয়ে সুন্দর একটা বাসস্থান মানে সাপ্লাই দিতে পারতেছে। তাহলে আমরা কি বলতে পারি যে খ নাম্বারে যখন বললো জলজ প্রাণী বেঁচে থাকার জন্য জলজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, হ্যাঁ রয়েছে। তারপরে
জমিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন? ওনার পানিটা কি ছিল, ঘোলা হয়ে গেছিল। এখন পানি ঘোলা হয়ে গেলে ওইখানে কিন্তু তোমার মানে ঘোলা হয়ে যাওয়া পানিগুলো একদম কিন্তু ময়লা ওখানে দ্রবীভূত হয় না। আমি যদি তোমাকে একটু বলি, ধরো 1 গ্লাস পানি আমি নিলাম, ওই পানি ভিতর 1 চামচ চিনি নিয়ে গোলায় ফেলাইলাম। এখন কিছুক্ষণ পরে তুমি যখন তাকাবা গ্লাসের ভিতরে, কাঁচের একটা স্বচ্ছ গ্লাস, তুমি আর কোনো চিনির কণা দেখতে পাবা না, নিচেও তলানিতে দেখতে পাবা না, পুরো তোমার কাছে মনে হবে পানি। তুমি কোথাও চিনির কণাগুলো খুঁজে পাবা না, তার মানে ওগুলো একদম মিশে গেছে। ওই জায়গা থেকে তুমি ময়লাটা আলাদা করতে গেলে বা চিনির কণাগুলো আলাদা করতে গেলে তখন আর পারবা না। কিন্তু যদি ঘোলা পানি হয়, ধরো 1 গ্লাস পানির ভিতর আমি বালু নিলাম, 1 চামচ বালু নিয়ে গোলায় দিলাম, কিছুক্ষণ দেখবা পানিটা হচ্ছে ঘোলা কালো রং হয়ে আছে, মানে বালুর যে বর্ণ ওরকম হয়ে আছে। তারপরে গ্লাসটাকে যদি তুমি রেখে দাও, অনেকক্ষণ পরে এসে দেখবা যে গ্লাসের নিচে তলানি জমা হয়েছে, বালুগুলো সব নিচে পড়ে গেছে, উপরে পরিষ্কার পানিই আছে। তাহলে পানি যখন ঘোলা থাকতেছে তখন ওই যে ময়লাগুলো মিশ্রিত হইলো, ঘোলা হওয়ার জন্য দায়ী যে ময়লাগুলো, ওগুলো কিন্তু পুরোপুরি পানির সাথে মিশে যায় না, ওগুলো তুমি চাইলেই আলাদা করতে পারো। আবার ধরো এরকম কিছু কঠিন পদার্থ মিশ্রিত হইলো, যে কঠিন পদার্থগুলো তোমার পানির সাথে একদম দ্রবীভূত হয়ে যায় না, তাহলে এই যে ঘোলা পানি যখন বলে দিল, তখন আমি এগুলা বলতে পারতেছি যে ময়লাগুলা বা অপদ্রব্যগুলা পানির সাথে একদম মিশে যায় নাই, একদম দ্রবীভূত হয়ে যায় না, এগুলাকে তুমি চাইলে আলাদা করতে পারবা। এখন একটা বিশেষ প্রক্রিয়ায় আমরা এগুলাকে আলাদা করতে পারি, এটাকে আমরা বলি পরিস্রাবণ। কি বললাম? পরিস্রাবণ প্রক্রিয়া। এই পরিস্রাবণ প্রক্রিয়াটায় তুমি কোনো সূক্ষ্ম একটা কাপড় ব্যবহার করতে পারো, সুতার কাপড়। সূক্ষ্ম কাপড়টা তুমি কোনো একটা পাত্রের উপরে দিয়ে তার উপরে হচ্ছে ঘোলা পানিগুলা ঢেলে দাও। তারপরে দেখবা যে কাপড়ের উপরে অনেক তোমার কঠিন ময়লা জমা হয়ে গেছে, মানে ওই যে ময়লাগুলো ওগুলো হচ্ছে সব কঠিন পদার্থ। তাহলে তুমি কি করতে পারলা, এই যে ময়লাগুলো কিন্তু আলাদা করতে পারতেছো। তারপরে যে পাত্রে তুমি পরিষ্কার পানিগুলো পাইলা, ওগুলো তুমি রান্নার কাজে ব্যবহার করতে পারবা। তাহলে জমিলা খাতুন যে কাজটা করছে, বিশেষ পদ্ধতিতে ঘোলা পানিকে পরিষ্কার করছে। ঘোলা পানি যখন বললো, তখন আমি পরিস্রাবণ পদ্ধতিটা নিব। এই যে দেখো, জমিলা খাতুন অবস্থিত পুকুর থেকে সংগৃহীত ঘোলা পানি পরিস্রাবণ প্রক্রিয়া রান্নার উপযোগী করেন। এখন এইখানে পানি ঘোলা হওয়ার কারণ কি কি ছিল দেখো, নদী ভাঙনের কারণে হইতে পারে, পলিমাটি জমা হইলে, বালি, তারপর নালা নর্দমা থেকে নির্গত কঠিন তরল, এই যে কঠিন কঠিন পদার্থ এসে যদি মিক্স হয়, তখন যা পানি ঘোলা হয়ে যাবে। তাহলে কঠিন পদার্থ আমরা চাইলেই বের করে নিয়ে আসতে পারি, কারণ কঠিন পদার্থ একদম দ্রবীভূত হয়ে যাচ্ছে না। তাহলে নদীর পানি হোক আর পুকুরের পানি হোক, এই যে ঘোলা পানিটাকে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে রান্নার উপযোগী করছেন। পরিস্রাবণ হলো কঠিন ও তরলের মিশ্রণ থেকে কঠিন পদার্থটা আলাদা করার প্রক্রিয়া। কি বলছি? কঠিন পদার্থ মিশ্রিত থাকবে, তাই না? শুরুতেই কিন্তু বলছিলাম। তাহলে ওখান থেকে আমি কঠিন পদার্থটুকুকে আলাদা করে নিয়ে আসব। তারপরে ঘোলা পানিতে অদ্রবণীয় ধুলোবালির কণা থাকে, বালু থাকে। বালু কিন্তু পানির সাথে একদম মিক্স হয়ে যায় না, তুমি চাইলে বালুটাকে তলানি হিসেবে ফেলে তারপর পানিটাকে আলাদা করে নিয়ে নিতে পারো, অথবা সুতার কাপড়ের উপর ছেঁকে আলাদা করতে পারো। কাদা বা এই যে ধুলোগুলা, এগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যায়। তাহলে এগুলোকে আমরা পরিস্রাবণের মাধ্যমে পানি থেকে দূর করে পানিটাকে পরিষ্কার পানি তৈরি করতে পারি, এবং পরিষ্কার পানি তাহলে ওই উদ্দীপকের জমিলা খাতুন কি করতে পারছে? রান্নার কাজে ব্যবহার করতে পারছে। এরপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো, রতন সাহেব তার 2 কারখানায় একই প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করেন। একটা ছিল বোতলজাতকরণ পানির কারখানা, আরেকটা ছিল হচ্ছে তোমার ঔষধ তৈরির কারখানা। 2 কারখানাতেই কি একই পদ্ধতি অনুসরণ করেন? একই পদ্ধতি অনুসরণ করেন না, 2টা আলাদা পদ্ধতি আছে। বোতলজাতকরণের ক্ষেত্রে আমরা ক্লোরিনেশন পদ্ধতিটা দেখব। দেখো এই জায়গাটায় আসো, রতন সাহেবের 2টি কারখানা রয়েছে। 2টি কারখানার একটি হচ্ছে বোতলজাতকরণ কারখানা, অন্যটা হচ্ছে ঔষধ তৈরির কারখানা। এখন বোতলজাতকরণ কারখানায় ব্যবহার করবে হচ্ছে ক্লোরিনেশন। এখানে কি করে? রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, বা রাসায়নিক কোনো পদার্থ, রাসায়নিক কোনো ট্যাবলেট হইতে পারে, ওই জিনিসটা ব্যবহার করার মাধ্যমে ওখান থেকে যে ক্লোরিনটা পাবো আমরা, মানে রাসায়নিক পদার্থের ভিতরে তো যৌগ আকারে থাকে, সেই যৌগের ভিতরে একটা হচ্ছে তোমার ক্লোরিন থাকবে, একটা উপাদান ক্লোরিন। এখন ওই ক্লোরিন কি করে? পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অনেক মানে উপযোগী একটা ভূমিকা পালন করে। তাহলে ক্লোরিনেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে পানিকে বিশুদ্ধকরণ করার জন্য ক্লোরিন বা ক্লোরিন যৌগ মেশানো হয়। তাহলে আমাদের কি লাগবে? ক্লোরিন লাগবে। নামটা কিন্তু মিলে, দেখো, ক্লোরিন দিয়ে ক্লোরিনেশন। এখন এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? ক্লোরিন গ্যাস ব্যবহার করতে পারি, ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি। ব্লিচিং পাউডারের ভিতর দেখো এই যে ক্লোরিন উপাদানটা কিন্তু আছে। তারপরে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করতে পারি, এই যে ক্লোরিন আছে। এই পদার্থগুলো যদি তুমি পানির ভিতরে দিয়ে দাও, সেক্ষেত্রে পানি ক্লোরিনের
উপস্থিতিতে জীবাণুমুক্ত হয়ে যাবে। পানিতে যদি কোনো অনিষ্টকারী জীবাণু থাকে সেক্ষেত্রে ওই জীবাণুগুলো মরে যাবে। আর ঔষধ কারখানার ক্ষেত্রে আমরা কি করব, ওখানে হচ্ছে পাতন প্রক্রিয়া ব্যবহার করব। এখন পাতন প্রক্রিয়াটা কীরকম আমি যদি তোমাকে একটু বলি, ধরো আমি কিছু পানি নিলাম, এই পানিগুলোকে আমি কি করব, একটা পাত্রের ভিতর নিয়ে নিচে দিয়ে তাপ দেওয়া শুরু করব। তাপ দিলে কি হবে, পানি বাষ্পে পরিণত হবে। এই যে ধোঁয়া উড়ে চলে যাচ্ছে, কেমন, এই ধোঁয়াগুলোকে আমি একদম উড়ে চলে যাইতে দিব না, আমি এগুলোকে আটকে ফেলাবো। একটা কাচের পাত্র এখানে দিয়ে দিলাম, এই কাচের পাত্রটা কি করলো, এই ধোঁয়াগুলোকে হচ্ছে তোমার এখানে চলে যাইতে দিচ্ছে না, আটকায় ফেলতেছে। এরপরে এই যে মানে ঘনীভবনটা হইলো, তারপরে আমি এখানে কি করব, কিছু বরফ দিয়ে দিব। বরফের কারণে কি হয় বলো তো, এগুলা হচ্ছে তোমার ঠান্ডা না, এই মানে বরফের কারণে এই জায়গার যে পরিবেশটুকু এতটুকু অনেক বেশি শীতল, ওই শীতল পরিবেশে তোমার এই বাষ্পগুলো আবার পানিতে পরিণত হয়ে যাবে। তখন আমি এখানে বিন্দু বিন্দু পানি খুঁজে পাবো। এই পানিগুলাই হচ্ছে তোমার পাতিত পানি। পাতিত পানি হচ্ছে তোমার সবচেয়ে পিওর একটা পানি আমরা বলতে পারি। তাহলে এই জায়গাটায় দেখো, পুরোপুরি বিশুদ্ধ পানি প্রয়োজন কখন, যখন হচ্ছে আমাদের ঔষধ কারখানায় যখন আমরা ব্যবহার করতেছি, তাহলে পুরোপুরি বিশুদ্ধ একটা পানি প্রয়োজন হলে আমরা পাতন প্রক্রিয়াটা ব্যবহার করব। পাতন হচ্ছে একটি ভৌত প্রক্রিয়া, যেখানে পানিকে প্রথমে বাষ্পে পরিণত করা হয়, পরে বাষ্পকে ঘনীভূত করা হয়। কি বললাম, ওই যে আমি পাত্র ভিতর পানি নিয়েছিলাম, ওই পানিগুলাকে বাষ্পে পরিণত করব, তার মানে হচ্ছে গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। কিভাবে গ্যাস হবে, অবশ্যই তাপ দেওয়া লাগবে। এরপরে ওই গ্যাসগুলোকে আমি আটকে ফেলাবো, বাইর হয়ে উড়ে যাইতে দিব না। এখানে শীতল একটা পরিবেশ সৃষ্টির জন্য বরফের টুকরা দিলাম। বরফ কি করে, বরফ হচ্ছে ওই জায়গাটুকুকে ঠান্ডা করে রাখে। ঠান্ডা হওয়ার ফলে এখানে তোমার বিন্দু বিন্দু পানি জমা হবে। এই বিন্দু বিন্দু পানিগুলোই হচ্ছে আমার পাতিত পানি। এই পাতিত পানি হচ্ছে সবচেয়ে পরিষ্কার। আর তোমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কাজ করতে যাবা তখন দেখবা যে ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি দেওয়া হয়। এখন কেমিক্যালের সাথে যাতে কোনোরূপ অন্যরকম বিক্রিয়া না হয়ে যায়, মানে আমরা যেই ফলাফলটা চাই এক্সাক্ট ওই ফলাফলটা তৈরি করার জন্য আমাদের একদম পরিষ্কার পানিটা দরকার, যার জন্য আমরা ওই ডিস্টিল ওয়াটারটা এভাবে করে তৈরি করে নিই। তাহলে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখো, শুধু তাপ দিচ্ছ আর উপর থেকে হচ্ছে ঘনীভূত করতেছো। তাপ দেওয়া, বাষ্পে পরিণত করা, এটাকে বলবো বাষ্পায়ন। তাহলে দুইটা প্রসেস হচ্ছে, প্রথমে হচ্ছে বাষ্পায়ন, বাষ্পে পরিণত হচ্ছে দেখে বাষ্পায়ন। আর এখানে কি হচ্ছে, ওই বাষ্পগুলো আবার ঘন হয়ে যাচ্ছে, তাই না। বাষ্প তো হচ্ছে তোমার বাতাস বা বায়বীয় পদার্থ। এখন বায়বীয় পদার্থ যদি আরেকটু ঘন হয়ে যায় তখন এটা তরলে পরিণত হয়ে যায় না, তরল আরো ঘন হইলে কঠিনে পরিণত হয়ে যায়। আমরা তো পানির তিনটা ফর্ম জানি, একটা হচ্ছে কঠিন, তারপরে তরল, তারপর হচ্ছে বায়বীয়। তাহলে কঠিন থেকে তরলটা হচ্ছে তরলের অণুগুলা আরেকটু দূরে দূরে থাকে, তাই না। তোমার কঠিনে অণুগুলো যত কাছাকাছি থাকে তরলের ক্ষেত্রে আরেকটু দূরে দূরে থাকে, বাষ্পের ক্ষেত্রে আরো বেশি দূরে অবস্থান করতে পারে। তাহলে উল্টা প্রসেসটা যদি হয়, বাষ্পকে কণাগুলোকে আরেকটু কাছাকাছি বা ঘন করে ফেললে তরলে পরিণত হয়, তরলে কণাগুলোকে আরো ঘন করে ফেললে কঠিনে পরিণত হয়, তাই না। তাহলে এই জায়গায় আমি ঘন করতেছি, তাহলে এই জায়গাটাকে আমি কি বলবো, ঘনীভবন বলবো। তাহলে বাষ্পায়ন, তারপর ঘনীভবন করে যেই পানিগুলো পাবো ওগুলো হচ্ছে আমার পাতিত পানি। এগুলো কোথায় ব্যবহার করব, ঔষধ তৈরির ক্ষেত্রে এগুলো ব্যবহার করব। তাহলে ঔষধ তৈরির ক্ষেত্রে এই পাতন প্রক্রিয়া, আর এমনি বোতলজাতকরণ যেই পানিগুলো ওগুলোর জন্য হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। তাহলে দুইটা কারখানার জন্য দুই ধরনের পদ্ধতি, দুইটা প্যারা করে লিখবা। প্রথম প্যারায় ক্লোরিনেশনের বর্ণনা দিবা, দ্বিতীয় প্যারায় এই যে ডিস্টিল ওয়াটার কেমনে তৈরি করবো এগুলা বলে দিবা। তাহলে উদ্দীপকের যে রতন সাহেব উনি দুই কারখানার জন্য দুই ধরনের পদ্ধতি অনুসরণ করলো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।